হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল সাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেকেন্ড সেমেস্টার পরীক্ষা শেষ, এখন সামনে হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা, তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাধ্যমিক 2027। তোমাদের মধ্যে অনেকের অনেক রকম পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে রয়েছে। কেউ হয়তো এমন পজিশনে আছো যেখানে তোমার কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট এবং তোমার কিন্তু আর তেমন কোনো চিন্তা নেই, তোমার শুধু এখন নিজের যে দুর্বলতার জায়গাগুলো আছে সেই দুর্বলতার জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তার উপর কাজ করা বাকি। কেউ হয়তো এমন পজিশনে আছো যারা হয়তো সেকেন্ড সেমেস্টার অব্দি সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার বাইরে কিন্তু বাদবাকি সিলেবাসগুলো এখনো কভার করতে হবে এবং পিছনের জিনিসও কেমন একটা ভুলে ভুলে গেছি, তাই সেই জিনিসগুলো নিয়েও কিন্তু একটু চিন্তা আছে। আবার এমনও তোমরা অনেকে আছো যারা হয়তো ফাঁকি মেরেছো কোনো একটা কারণে, আর এখন কিন্তু রিগ্রেট হচ্ছে, কিন্তু এখন একটা কনফিডেন্স আছে, দাদা তুমি একটা রোড ম্যাপ বলে দাও, আমি সেই রোড ম্যাপটা ফলো করবোই, আর তোমার কথা মতো কিন্তু আমি চললে 90-তে 90 পাবো কি? এটা তোমাদের মনে কিন্তু এখন একটা প্রশ্ন জাগছে। প্রশ্নটার একদম সিম্পল উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। আর তার জন্যই আজকের এই রোড ম্যাপ। তুমি যে কোনো পরিস্থিতিতেই এখন থাকো না কেন, সেখান থেকে তোমাকে মাধ্যমিক 2027-এ টপার বানানোর দায়িত্ব এই একটা রোড ম্যাপের। তোমাকে শুধু এই রোড ম্যাপটাকে চোখ কান নাক বুঝে ফলো করতে হবে। প্রথমেই এটাও ক্লিয়ার করে দিই যে কোনো জাদুমন্ত্র বলতে পারবো না, আমি শুধু তোমাদেরকে একটা স্ট্রাকচার্ড প্ল্যান বলে দিতে পারি, যে প্ল্যানটা এক্সিকিউশন করার কিন্তু ক্ষমতা তোমার হাতে আছে। আমি এই প্ল্যানটা বলে দেবো, তোমার ভিডিওটা দেখে মনে হবে হ্যাঁ আজকের থেকে তো পড়তে বসবোই, দুটো চ্যাপ্টার পড়লে তারপর থেকে আর পড়লে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে পুরো রোড ম্যাপটা কিন্তু ফলো করার দায়িত্ব সম্পূর্ণ তোমার উপরে। আমি তোমাকে রোড ম্যাপটা বলে দিতে চলেছি, আর সেই রোড ম্যাপটা তুমি যে ফলো করবে এই প্রতিজ্ঞাটা কিন্তু আমার তোমার কাছ থেকে চাই। তো কমেন্ট বক্সে একবার কমেন্ট করে দাও যে হ্যাঁ আমি এই রোড ম্যাপটা কিন্তু ফলো করবো। তো চলো দেখা যাক। আগে আমরা টেস্ট পরীক্ষার কথায় আসবো। এখন আমরা টেস্টে ফোকাস করব, যার টেস্ট ভালো হবে তার কিন্তু মাধ্যমিক 2027 অবশ্যই ভালো হবে। তাই টেস্ট পরীক্ষাকে ভালো করার চেষ্টা করো। টেস্ট পরীক্ষার আগে পুরো সিলেবাসটা আমাদেরকে র্যাপ আপ করতে হবে, যাতে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা শুধুমাত্র কিন্তু টেস্ট পেপার সলভ করতে বসি, তখন যেন পুরোনো চ্যাপ্টার আমাকে বসে বসে নতুন করে ক্লাস না করতে হয়। এইটা কিন্তু প্রতিজ্ঞা করতে হবে। যারা টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও নতুন করে ওয়ান শট ভিডিও দেখে দেখে ক্লাস করা চালু করে, তাদের কিন্তু জেনারেলি নাম্বার কিন্তু কমেই যায়, তাদের কিন্তু আর নাম্বার ভালো হতে পারে না। তাই এখন কিন্তু তোমাকে এই টেস্ট পরীক্ষার আগে নিজের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এবং তার পাশাপাশি তার কোয়েশ্চেন সলভ করতে হবে, মক টেস্ট সিরিজ দিতে হবে। যারা আমাদের চ্যানেলে অলরেডি যুক্ত তারা জানো যে আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য মক টেস্ট সিরিজ লঞ্চ করে দিয়েছি। যারা নতুন তারা জেনে নাও, তারা কিন্তু আমাদের চ্যানেলে যাবে এবং গিয়ে মক টেস্ট সিরিজের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা ভালো করে দেখো। দুই ধরনের মক টেস্ট তোমাদেরকে আমি প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট, সের মধ্যে কোনটা তোমার জন্য সুইটেবল সেটা ভিডিও দেখে তুমি বুঝতে পারবে। তারপর তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে টেস্ট পেপার পাবে, সেটাকে অ্যাটেম্প্ট করো, অ্যাটেম্প্ট করে আমাকে অ্যান্সার স্ক্রিপ্ট তুমি পাঠালে আমি সেটাও কিন্তু চেক করে তোমাকে ফিডব্যাক তোমাকে কিন্তু অবশ্যই পাঠাবো। ওকে, যাই হোক, এখন আমি চলে আসি যে আমাদের একটু নম্বর বিভাজনটা ভালো করে বুঝতে হবে। প্যাটার্ন যদি বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের জিনিসটা অনেকটা ইজি লাগবে। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভাবনা। এটা খুবই থিওরিটিক্যাল একটা পার্ট, ঠিক আছে, যেটা ভূগোলের মতো একটা অংশ। ফার্স্ট পার্টটা তোমরা ভূগোলেও পড়েছো, সেকেন্ড পার্টটার মধ্যে সামান্য সায়েন্স রয়েছে, তো এটা খুবই ইজি একটা পার্ট, যেটা কিন্তু আমাদের ইজি স্কোরিং একটা চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এরপর গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ কিন্তু মোটামুটি ইজি টু মিড মডারেট আমি বলতে পারি। তার মধ্যে থেকে কিছু কিছু সময় অঙ্কগুলো একটু ঘোরাবে পেঁচালো আসতে পারে, যেটা কিন্তু স্টুডেন্টদের একটু ডিফিকাল্ট মনে হয়, তাই জন্য আমি এটাকে মিডিয়াম বলতে পারি। ঠিক আছে, কেন? কারণ এখানে নিউমেরিক্যাল রয়েছে। ঠিক আছে, তারপর আসছে আমাদের রাসায়নিক গণনা। এটা স্টুডেন্টদের কাছে কিন্তু অনেকটা কঠিন হয়, তাই এটাকে আমি মিডিয়াম টু হার্ড বলতে পারি। ওকে, তারপর আসছে আমাদের তাপের ঘটনা সমূহ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তিনটে একক, একটা হচ্ছে প্রসারণ গুণাঙ্কের একক, একটা হচ্ছে তাপের পরিবাহিতাঙ্কের একক, আর একটা হচ্ছে আমাদের তাপীয় রোধের একক। এই এককটা পড়ে যাও, একটা তো একক থেকে প্রশ্ন পেয়ে যাবে। আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইজি হয়। যারা আমার কাছ থেকে পড়েছো তাদের এই চ্যাপ্টার একদমই ইজি লাগবে, কারণ আমি সমস্ত জিনিসগুলো কিন্তু ইনডেপথে কভার করেছি, আর অনেক ট্রিক্সের সাথে টিপসের সাথে কিন্তু কভার করেছি। তারপর আছে আলোর চ্যাপ্টার। আলোর চ্যাপ্টারটা যথেষ্ট ইজি, কিন্তু ওখানে অনেক রকমের রে ডায়াগ্রাম থাকে, অনেক বড় একটা চ্যাপ্টার, তাই অনেক স্টুডেন্টের কাছে কিন্তু এটা একটু ডিফিকাল্ট লাগে। তো এটাকেও আমি বলবো এটা ইজি টু মিডিয়াম কিন্তু আমাদের পড়ে। ঠিক আছে, অঙ্ক খুব বেশি কিন্তু আলো থেকে আসে না। কিরকম অঙ্ক আসে? ওই ফোকাল লেন্থ রেডিয়াসের মধ্যে কিছু সম্পর্ক দিয়ে দেবে, একদম পাতি অঙ্ক আসে। ঠিক আছে, কিন্তু বড় 3 নাম্বার 2 নাম্বারের অঙ্ক কিন্তু আমরা সাধারণত পেয়ে থাকি না। ঠিক আছে, চল তড়িৎ কিন্তু আমি বলবো যে এটা কিন্তু তোমাদের মিডিয়াম টু হার্ড লেভেলের আমাদের একটা চ্যাপ্টার, যেটার থেকে কিন্তু আমাদের দেখো টোটাল 12 নাম্বার আছে, আলো এবং চল তড়িৎ, কারণ দুটো চ্যাপ্টারই কিন্তু আমাদের অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে, এইবার এই যে চল তড়িৎ, এখান থেকেও কিন্তু অঙ্ক আসে, আর যেই অঙ্ক নিয়ে কিন্তু স্টুডেন্টদের সব থেকে বেশি মাথা ব্যথা। তো অঙ্কের ওপর আমি বলবো কি করতে হবে। তারপর পরমাণু নিউক্লিয়াস, খুবই ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, একদম ইজি চ্যাপ্টার, ভালো করেই আমরা কমপ্লিট করতে পারবো। পর্যায় সারণী এমন একটা চ্যাপ্টার যেটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তোমার একদম ইজি লাগবে, যদি না বুঝতে পারো তোমার কিন্তু যথেষ্ট কঠিন লাগতে পারে। তাহলে এই যে পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন, এই দুটো একসাথে আমি কাউন্ট করি, এই দুটোকেই আমি ইজির ক্যাটাগরিতে ফেলবো তুমি যদি বুঝতে পারো। তাই তোমার লক্ষ্য থাকা উচিত যে এই দুটো চ্যাপ্টার যেন তোমাকে শুধুমাত্র মুখস্থ করতে না হয়, তুমি যেন জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, তাহলেই তোমার এই চ্যাপ্টারটা একদম ইজি লাগবে। ক্লিয়ার? তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এটাকেও আমি ইজি টু মডারেটের ক্যাটাগরিতে রাখবো। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা মেমোরাইজ করাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে
কোনটার কালার কি হচ্ছে, কোন বিক্রিয়াতে কি লিখতে হচ্ছে, এই জিনিসগুলোতে খুব গন্ডগোল করে। তো এটাকে আমি বলবো এটা হার্ড চ্যাপ্টার। কেন হার্ড চ্যাপ্টার? যার মেমোরাইজেশন পাওয়ার বেশি, যার মুখস্থ করার ক্ষমতা বেশি, তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা যথেষ্ট ইজি হতে পারে বা মডারেট হতে পারে। কিন্তু বাদ বাকিদের জন্য, ইনক্লুডিং মি, ঠিক আছে, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন কিন্তু আমার এই জিনিসটা যথেষ্ট কঠিন লাগতো, কারণ তখন আমার মুখস্থ হতোই না। কি করে এটা মুখস্থ করতে হবে, কি করে কোন জায়গাটা বুঝে পড়তে হবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ধাতুবিদ্যা ইজি টু মডারেট আমি বলবো, ঠিক আছে। ধাতুবিদ্যা আমি বলবো ইজি টু মডারেট, যথেষ্ট সোজাই চ্যাপ্টার, শুধুমাত্র তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। আমরা অনেক সময় মনে করি যে ধাতুবিদ্যা, অজৈব রসায়ন, এখানে কিচ্ছু বোঝার নেই। আছে, যেটুকু পার্ট বোঝার আছে সেটুকু পার্ট যদি বুঝে পড়ো তাহলেই কিন্তু তোমার ইজি লাগবে। আর যদি তুমি একদম না বুঝে পড়ো তাহলে তোমার খুব কঠিনই লাগবে। যেটা ক্লাস 10-এ যখন আমি পড়তাম তখন আমার টিচার আমাকে অজৈব রসায়ন তেমন কিছু বোঝায়নি, তাই আমার কিন্তু তখন বুঝতে অসুবিধা হতো। পরবর্তীকালে আমি যখন ভালো করে নিজে পড়াশোনা করলাম, 11-12-এ উঠলাম, তখন বুঝতে পারলাম যে অজৈব রসায়নে কিন্তু বেশ কিছু পার্ট বোঝার রয়েছে। আর সেই বোঝার পার্টটা যদি তোমার একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এটা তোমার হার্ড লেভেল থেকে নেমে এসে মডারেট বা ইজি লেভেলে চলে আসবে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের জৈব রসায়ন, যেটা এগেইন আমার মতে কিন্তু খুবই ইজি টু মডারেট লেভেল আমি বলতে পারি। মডারেট লেভেল এই কারণে বলছি কারণ কোনো স্টুডেন্ট লাস্টের দিককার বিক্রিয়ার পার্টগুলোতে বারবার গন্ডগোল করে, ঠিক আছে। বাট যদিও গন্ডগোল করা উচিত না, কারণ খুব কম রিয়াকশনই কিন্তু তোমাদের আছে অ্যাজ কম্পেয়ার টু তুমি যখন 11-এ উঠবে, 12-এ উঠবে, তখন ভরে ভরে জৈব রসায়ন থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, যেখানে আমি লেভেলটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার দেখো, আমাদের পুরো 36 নাম্বার থাকে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এবং হচ্ছে আমাদের ভেরি শর্ট টাইপ অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের যে কোয়েশ্চেন গুলো থাকে সেটা হচ্ছে আমাদের পুরো 36 নাম্বার কভার করছে। তাহলে 36 নাম্বার কিন্তু আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে। আর এই পার্টটার জন্য কিন্তু তোমাকে বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কেউ কিন্তু তোমাকে বলে দিতে পারবে না যে এই কালেকশন অফ কোয়েশ্চেন গুলো তুমি পড়ে যাও, তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তোমাকে বেশি বেশি করে কোয়েশ্চেন সেট ভালো করে সলভ করতে হবে। 8টা 10টা 15টা 20টা করে তোমাকে কোয়েশ্চেন সেট সলভ করতে হবে, তাহলে কিন্তু তার অ্যারাউন্ডে তোমার কোয়েশ্চেন তুমি পাবে, ঠিক আছে। আর না হলে কিন্তু এটা হবে না। তাহলে এর জন্য কিন্তু সোললি তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আর কোনো কিন্তু উপায় নেই। এর জন্য তোমাকে থিওরি কমপ্লিট করতে হবে ভালো করে, পুরো সিলেবাস তোমার ক্লিয়ার থাকা উচিত, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটা প্র্যাকটিস শিটের থ্রু হতে পারে, সেটা ডিপিপির থ্রু হতে পারে, তার পাশাপাশি তোমাকে টেস্টও কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর আছে আমাদের শর্ট অ্যান্সার টাইপ আমাদের কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। তো এই যে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, এগুলো নিয়ে খুব বেশি কিন্তু সাধারণত চিন্তা থাকে না। এই 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে একটা মাত্র অঙ্ক থাকার চান্সেস আছে, যেটা তোমাদের ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওই পার্ট থেকেই কিন্তু একমাত্র আসে, মানে গ্যাসের আচরণের পার্ট থেকে আসবে। তারপর বাদ বাকিগুলো মোটামুটি খুব আহামরি কিছু কঠিন আসে না। তোমার যদি সিলেবাস কভার থাকে, তুমি যদি 3-4টে টেস্ট দাও, তুমি যদি আমার টেস্ট সিরিজ ফলো করো, যে প্রশ্নগুলো ওখানে দেখবে সেই প্রশ্নগুলোই এর মধ্যে পাবে। মেন স্টুডেন্টদের প্রবলেম হয় এই লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন গুলোতে, যেটা আমাদের 3 মার্কসের কিন্তু কোয়েশ্চেন। তো আমাদের এই ভৌতবিজ্ঞান চ্যাপ্টারে বা ভৌতবিজ্ঞান সাবজেক্টে, ঠিক আছে, সরি সরি, তো ভৌতবিজ্ঞান এই সাবজেক্টের মধ্যে সব থেকে বড় নাম্বারের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এবার এটা 2+1 করে আসতে পারে, 1+2 করে আসতে পারে, বা পুরো 3 নাম্বার করে আসতে পারে, ঠিক আছে। এই পার্টটাতে স্টুডেন্টরা কিন্তু খুব গন্ডগোল করে। তাদেরকে অজৈব রসায়ন থেকে রিয়াকশন লিখতে দেওয়া হয়, সেটা ভুল করে। জৈব রসায়নের পার্ট থেকে কিছু, নামটা যদিও আইপিএস নাম মোটামুটি সবাই ঠিকই করে, কিন্তু ওখানেও যে রিয়াকশনের পার্টটা, ওখানে গিয়ে গন্ডগোল করে। তারপর দেখা যাচ্ছে হচ্ছে রাসায়নিক গণনার অঙ্ক করতে দেওয়া হচ্ছে, সেটা তো একদম পুরো ছড়িয়েই ফেলে। তারপর হচ্ছে চলতরিতের অঙ্ক করতে দেওয়া হচ্ছে, সার্কিট সলভ করতে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু করতেই পারে না। তাই এই 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা। আর এই 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে কেন বেশি সমস্যা? কারণ আমরা কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে এই 3 মার্কসের কোয়েশ্চেনের প্রবলেম সলভিং করি না। আমরা কিন্তু এইটার উপর বেশি জোর দিই না পড়ার সময়। আমরা শুধুমাত্র এই 36 নম্বরের শর্ট কোয়েশ্চেন বেশি বেশি করে সলভ করি, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো মোটামুটি হয়েই যায়। কিন্তু এই 3 মার্কসের ডেডিকেটেড কোয়েশ্চেনের কিন্তু সেশনও খুব কম পাওয়া যায়, এবং আমরাও কিন্তু আলাদা করে খুব বেশি প্র্যাকটিস করি না। বা পড়ার সময় কিন্তু আমরা ভালো করে কি করে গুছিয়ে লিখবো, কি করে অঙ্কটা নামাবো, এই জিনিসগুলোতে কিন্তু আমরা জোর দিই না। যার ফলে কিন্তু এই 3 মার্কসের পোর্শনটাই কিন্তু স্টুডেন্টদের খুব বেশি প্রবলেম ফেস করতে আমি দেখি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকেই আমাদেরকে ট্যাকেল করতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের জন্য কিভাবে কত দিনের মধ্যে কোন চ্যাপ্টার করা উচিত সেটা তোমাদেরকে একটা প্ল্যানার হিসেবে দিই। তাহলে প্রথম দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে বলে দিচ্ছি যে আইডিয়াল কি কি ভাগে তোমাদের পড়া উচিত। প্রথম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা আমার মতে তোমাদের 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলা উচিত। আমি তোমাদেরকে বলেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি ডিসকাস করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের কাছে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্ট রয়েছে, তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে ভাগ করতে হবে টপিক বাই টপিক, যে আজকে আমি এই টপিকগুলো পড়বো, কালকে আমি এই টপিকগুলো পড়বো, তারপর কিন্তু সেইটাকে টার্গেট বানিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে পরিবেশের জন্য ভাবনা তুমি 2 দিনের মধ্যে কমপ্লিট করো। তাহলে তোমাকে ভাগ করতে হবে, কিভাবে ভাগ করবে? তুমি জ্বালানির আগের পোর্শন অব্দি একদিন পড়ো, আর জ্বালানির পরের পোর্শন অব্দি পরের দিন পড়ো। তাহলে 2 দিনের মধ্যে আমাদের পরিবেশের জন্য ভাবনা কমপ্লিট হয়ে যাবে, একদম ইজি চ্যাপ্টার হয়ে গেল। গ্যাসের আচরণের জন্য তুমি 3 দিন সময় দাও।
প্রথম দিককার পার্ট ওই সূত্র ফুত্রর পার্টগুলো একদিন করো, দ্বিতীয় দিন তুমি কি করো ওই যে ইন্দ্রিয় কার্য স্তরে যে তোমাদের কেটিজি রয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ওই পার্টটা কমপ্লিট করো। তৃতীয় দিন তুমি একদম এক্সটেন্সিভলি কিন্তু নিউমেরিক্যাল সলভ করো। দেখো আমার চ্যানেলে যাবে, আমার চ্যানেলে কি পাবে তুমি, আমার চ্যানেলে তুমি এরকম ভাবে এখানে গ্যাসের আচরণের একটা 3 নম্বর লেকচার পাবে, যেখানে আমি শুধুমাত্র সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি, ঠিক আছে। এর মধ্যে মাধ্যমিকের সমস্ত পুরোনো বছরের অঙ্কগুলোও সমাধান করা রয়েছে। তো এই একটা সেশন করে নেবে, এখানে আরেকটা সেশন দেওয়া ছিল, এই সেশনগুলো তুমি যদি একবার করে ফেলো, যে কোনো একটা সেশন করো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে মাধ্যমিকের পুরোনো বছরের প্রশ্নগুলো আমি একদম পুরোনো বছর মানে 2007 থেকে শুরু করে 2026 অব্দি সব অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক আছে। এই সব টাইপ কভার হয়ে যাবে। এরকম একটা সেশন ধরে বসো বা একটা পুরো প্র্যাকটিস সেট নিজে সলভ করা চালু করো তোমার প্রিপারেশনের বেসিসে, তাহলে 3 দিনের মধ্যে কিন্তু তোমার গ্যাসের আচরণ কমপ্লিট হয়ে যাবে। চলে আসি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা এমন একটা চ্যাপ্টার যেটা তুমি একদিনে শিখবে, কিন্তু তোমাকে 1 মাস ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এটা হবে। তুমি একদিন রাসায়নিক গণনা শিখলে, 2 দিনে শিখলে, 3 দিনে শিখলে, সেটা বারবার বারবার কিন্তু তোমাকে 1 সপ্তাহ পর পর তার অঙ্ক প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা তোমার আত্মস্থ হবে, তাহলেই কিন্তু এর অঙ্কগুলো তোমার মাথায় গাঁথবে যে কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপ করলে তাহলে অঙ্কগুলো কিন্তু ক্লিয়ার হবে। ব্রেনটা খোলার দরকার না অঙ্ক করার জন্য, তা এর জন্য কিন্তু আমাদের একটু টাইম দরকার। আমি ধরলাম 3 দিনের মধ্যে তোমাদের লার্নিং হয়ে যাবে। অর্থাৎ তুমি আমার ভিডিও দেখে নিলে, ধরো আমার এখানে ভিডিও আছে একটা, এই ভিডিওটা তুমি যদি কমপ্লিট করে ফেলো, এর বাইরে কোনো রকমের টাইপের কিন্তু অঙ্ক তোমার এই চ্যাপ্টার থেকে আসবে না। আর বিক্রিয়া ব্যালেন্সিং এর জন্য যদি কোনো সমস্যা থাকে, এই ছোট্ট একটা ভিডিও দেখে নিও, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ক্লাস 11 এর যে বেস, এই 11 এর বেসটাও কিন্তু তোমাদের এখান থেকেই চালু হয়ে যাবে। এটা এত ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি, এত রকমের আমি অঙ্ক করে দিয়েছি যে এর বাইরে কোনো কিছু কিন্তু আসবে না। ইভেন 11 এরও অনেক অঙ্ক তোমরা এরপর থেকে করতে পারবে, যেখানে লিমিটিং রিয়েজেন্ট নেই, কারণ তোমাদের লিমিটিং রিয়েজেন্ট দিয়ে কিন্তু অঙ্ক আসে না, আমিও তাই করাইনি, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসছে আমাদের আলো। আলো দেখো আমাদের একটা বড় চ্যাপ্টার। তো আলোর প্রথম দিন তুমি প্রতিফলন করলে, তারপর দিন প্রতিসরণ করলে, তারপর দিন তুমি লেন্স করলে, তারপরের দিন তুমি ওই যে আলোক তরঙ্গ, আলোক বিচ্ছুরণ, ওই পার্টগুলো তুমি করে ফেললে, ঠিক আছে। তাহলে তুমি মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু পুরো পার্টটাকে কমপ্লিট করে ফেলতে পারবে, তাই আমি 5 দিন অ্যালোকেট করেছি। ক্লিয়ার? তারপর হচ্ছে তাপের ঘটনা সমূহ চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার, তুমি 2 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলতে পারবে। আমার 3টে লেকচার দেওয়া আছে, তুমি 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে, অথবা তোমার যদি আগের থেকে করা থাকে তাহলে তারই ভালো। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি পর্যায় সারণী। পর্যায় সারণী তুমি কি করবে, তুমি প্রথম দিন কি করবে, ওই ইতিহাসের যে পোর্শন গুলো আছে আর একদম প্রথম দিককার যে সংজ্ঞাগুলো আছে সেই পোর্শনটা করলে, আর দ্বিতীয় দিন কি করলে পর্যাবৃত্ততার যে ট্রেন্ড গুলো রয়েছে, যে বাম থেকে ডান দিকে গেলে কোন ধর্ম কেমন হয়, ওপর থেকে নিচে গেলে কোন ধর্ম বাড়ে না কমে, সেই পার্ট গুলো কিন্তু ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে। তাহলে 2 দিনের মধ্যে পর্যায় সারণী ক্লিয়ার হয়ে গেল। তারপর চলে আসবে আমরা রাসায়নিক বন্ধনে। রাসায়নিক বন্ধন কতদিন লাগবে? রাসায়নিক বন্ধন লাগবে আমাদের 3 দিন। কেন 3 দিন? দেখো, বেসিক্যালি তুমি প্রথম দিন করবে হচ্ছে সমস্ত বন্ধনগুলো সম্পর্কে, আয়নীয় বন্ধন, রাসায়নিক বন্ধন, ওখানে তুমি বিভিন্ন স্ট্রাকচার বানাতে শিখবে। ওই স্ট্রাকচারগুলো কিন্তু একটুখানি মানে প্র্যাকটিস করতে তোমার টাইম লাগবে, তাই আমি এখানটা 3 দিন অ্যালোকেট করেছি। আর তৃতীয় দিন তুমি একটা জিনিস দেখবে যে আয়নীয় বন্ধন, রাসায়নিক বন্ধনের বিভিন্ন প্রপার্টিস থাকে, যেগুলো আমি আমার লেকচারে ভালো করে বুঝিয়েছি, প্লাস রাসায়নিক বন্ধন থেকে কোন কোন প্রশ্ন পড়তে আমি বলে দিয়েছিলাম, ওইখানে আমি এইটা ডিসকাস করেছি। তুমি রাসায়নিক বন্ধন, আয়নীয় বন্ধনের বিভিন্ন ধর্মগুলো তো পড়লে, এবার দেখবে বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যাবে, যে সোডিয়ামের জন্য আমি ফর্মুলা মাস ব্যবহার করবো নাকি সংকেত ভর ব্যবহার করবো, নাকি আমার মানে একই জিনিস, নাকি আমি আণবিক ভর ব্যবহার করব। তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো থাকে না, সেগুলোই বৈশিষ্ট্য রিলেটেড থাকে। তাহলে সেখানে আমাকে বুঝতে হবে যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা আমি এক্স্যাক্টলি কি লিখবো, কোন বৈশিষ্ট্য থেকে লিখবো, এই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে একটু টাইম লাগবে, যেখানে তোমাকে ভিন্ন ধরনের কিন্তু কোয়েশ্চেন দেখতে হবে। আমার এই ভিডিওটা দেখে নিও, যেখানে আমি ডিসকাস করেছি যে কোন কোন প্রশ্ন কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এরকম একটুখানি তোমাকে এর জন্য টাইম দিতে হবে, তাই আমি এটাকে কিন্তু 3 দিন টাইম দিয়েছি। একদিন আমার লাগবে ধরো আয়নীয় বন্ধন পড়তে, একদিন ধরো সমযোজী বন্ধন পড়তে, তৃতীয় দিন আমি সমস্ত বৈশিষ্ট্যর পার্টগুলো পড়বো। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি চলতরি। চলতরিতে একটা বিশাল বড় চ্যাপ্টার, এটাকে তুমি প্রায় 7 দিনের মধ্যে কমপ্লিট করো। তুমি ভাগে ভাগে কমপ্লিট করো, যেরকম আমার প্লে লিস্টে যাবে, তুমি আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে দেখবে চলতরিতে একটা ডিটেল প্লে লিস্ট রয়েছে, ওখানেও দেখবে 7 থেকে 8টা লেকচারের মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু কমপ্লিট করিয়েছি। দেখো, চলতরিত এমন একটা পার্ট, যে পার্ট থেকে কিন্তু অনেক রকমের অঙ্ক আসতে পারে। বৈদ্যুতিক বিলের অঙ্ক থাকবে, সার্কিট সলভিং এর অঙ্ক থাকবে, রেজিস্ট্যান্স আর কম্বিনেশনের অঙ্ক থাকবে। তাই এই পার্টটা কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে, কারণ এখানে যত পরিমাণ থিওরি রয়েছে তত পরিমাণে কিন্তু অঙ্কও রয়েছে। তাই এটা কিন্তু আমাদের 7 থেকে 8 দিন লেগেই যাবে। আমি আইডিয়ালি 7 দিন ধরেছি, কারণ আমি এটুকু অ্যাজিউম করছি যে তুমিও তো ক্লাস 10-এ ওঠার পর যে এই যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পাস করলে, তার আগে কিছু তো পড়েছিলে, তাই একটু তো টাইম কম লাগবে তোমার। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এটা খুবই ইজি চ্যাপ্টার, তুমি 2 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবে। প্রথম দিককার বেসিক পার্টগুলো আছে, আর সেকেন্ড পার্টটায় তোমাদের ওই নিউক্লিয় বোমার পরের যে পার্টগুলো আছে, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজন, ওই পার্টটা কমপ্লিট করে ফেলবে, তাহলে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে অজৈব রসায়ন। অজৈব রসায়ন এমন একটা পার্ট, যে পার্টটা কিন্তু আমি বলছি বারবার তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এখানেই আমি তোমাকে বলছি, এই অজৈব রসায়ন এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কিন্তু কিরকম দেখা যাবে, যে এই পার্টটায় কিন্তু
তোমার খুব মুখস্থর জিনিস রয়েছে, অনেক কিছু কিন্তু মেমোরাইজ করার একটা ব্যাপার থেকে যাচ্ছে। তাই এই পার্টটা তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে, বারবার রিয়াকশন গুলো নিজে হাতে হাতে লিখবে, ঠিক আছে? একবার বইয়ের থেকে পড়লে, খাতা থেকে পড়লে, নোটসের থেকে পড়লে, এবার খাতাটা বন্ধ করো, বইটা বন্ধ করো, একটা ব্ল্যাঙ্ক পেজ নাও, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এবার নিজের থেকে না দেখে দেখে লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমার অজৈব রসায়ন আত্মস্থ হবে, ঠিক আছে? তাই এর জন্য আমি ধরছি যে 5 দিন সময় লাগবে। কেন 5 দিন? টানা 5 দিন না, এরকম না। এই জিনিসটা কিন্তু বারবার পড়তে হবে তোমাকে। প্রথম 2 দিনে 3 দিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি লেকচার দেখো, যাই দেখো তাই দেখো। তারপর তুমি কি করবে, সেটাকে নিজের থেকে পড়বে, বারবার বেশি করে সময় দিতে হবে এর পিছনে। তাই আমি এটার জন্য 5 দিন কিন্তু অ্যালোকেট করেছি। ক্লিয়ার? তারপর হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা খুবই ইজি চ্যাপ্টার, 2 দিনের মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এগুলো সব আমাদের ইনঅর্গানিকের পার্ট। একটু যদি তুমি বুঝে পড়ো তাহলে খুবই ইজি লাগবে তোমার, এবং এগুলো 2 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের পার্টটা কিন্তু অনেকটা বড়, এবং জৈব রসায়ন আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি ভবিষ্যতে সায়েন্সের ফিল্ডে এগোতে চাও, তুমি যদি এরপর সায়েন্স ব্রাঞ্চ নাও, তাহলে অবশ্যই কিন্তু জৈব রসায়ন খুব ভালো করে, খুব ডিটেলসে এবং বুঝে শুনে কিন্তু পড়বে। কারণ এরপরে তুমি যখন ক্লাস 12-এ উঠবে তখন দেখবে পুরোটাই কিন্তু জৈব রসায়ন, মানে কেমিস্ট্রির হাফ পোর্শনই জৈব রসায়ন। এবং ক্লাস 11-এ উঠলেও কিন্তু তার মধ্যে মেজর সিগনিফিকেন্ট পোর্শন রয়েছে, যেটা কিন্তু জৈব রসায়নের উপরেই বেস করে থাকবে। তাই এই ক্লাস 10-এর জৈব রসায়ন কিন্তু তোমার একটা ফাউন্ডেশন তৈরি করবে ক্লাস 11-12-এর জন্য। তাই এখন থেকেই কিন্তু জৈব রসায়ন যথেষ্ট ভালো করে কিন্তু পড়ে ফেলবে। তাই এটা আমি এমনিও ধরছি যে এটা তো নতুন চ্যাপ্টার, এটা তো তোমরা ক্লাস সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন করার পর তারপর এখন নতুন করে পড়বে। তো এটা আশা করছি আমি যে 5 দিনের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশিরভাগ টিচার মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যেই এটা কমপ্লিট করিয়ে ফেলে, ঠিক আছে? তাহলে মোট তোমাদের লাগছে কিন্তু প্রায় 43 দিন। তাহলে 43 দিনকে ভাগ করে দেখো, প্রায় কিন্তু আমরা 1.5 মাসের মধ্যে এই সিলেবাসটাকে সলভ করতে পারবো, যদি আমরা এই স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতে পারি। তাহলে এইটাই কিন্তু আমাদের ছিল একটা ডিটেলড রোড ম্যাপ, যে রোড ম্যাপের মধ্যে আমি তোমাকে কি বললাম, একটা প্ল্যানার দিয়ে দিলাম যে তুমি এতগুলো দিন কিন্তু অ্যালোকেট করো এই পোর্শনের জন্য, আর এই চ্যাপ্টারকে কিন্তু এই রকম ভাবে তুমি পড়ো। পরিবেশের জন্য ভাবনা লিখে লিখে পড়ার কোনো দরকারই নেই, কারণ এটা 3-4 বার তুমি যদি রিডিং দাও তাহলেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। যদিও এটা কিন্তু মুখস্থ বিদ্যার টাইপেরই একটা চ্যাপ্টার, ঠিক আছে? ভূগোলের মতো একটা চ্যাপ্টার। গ্যাসের আচরণ আমি বললাম, এখানে নিউমেরিক্যাল সলভিং করতে হবে আমাকে, প্লাস আমাকে কিন্তু যেটা আমি পড়ছি সেটা থিওরি পড়ার পাশাপাশি আমাকে প্রমাণগুলো করে দেখতে হবে। এখানে প্রমাণ আসে যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, চার্লস ও বয়েলের সূত্রের মানে সমীকরণটা প্রতিষ্ঠা করে দেখো, এরকম কিন্তু প্রমাণ আসে। রাসায়নিক গণনা থেকে একটাই প্রমাণ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের বাষ্প ঘনত্বের রাশিমালা প্রমাণ করে দেখাও, ঠিক আছে? মানে বাষ্প ঘনত্বের সাথে এই যে ফর্মুলাটা আছে m = 2d, এটা প্রমাণ করে দেখাও, এরকম প্রশ্ন এসে থাকে। কিন্তু এটার চান্সেস খুবই কম আছে যে এটা প্রমাণ তোমাকে করতে বলবে। এখান থেকে মেজরলি কিন্তু আমাদের স্টয়চিওমেট্রি ক্যালকুলেশনের অঙ্ক আসে। স্টয়চিওমেট্রি ক্যালকুলেশন কোনগুলো? যেগুলো তোমরা ওই ওজন ভিত্তিক রাসায়নিক গণনা করো, ঠিক আছে? রিঅ্যাকশন পাতাও, তারপর সেখান থেকে পরিমাণ বার করো, ওইটাই কিন্তু আমাদের আসে, ঠিক আছে? আলো চ্যাপ্টার আমাদের থিওরি যেমন আছে, তার সাথে রে ডায়াগ্রাম আছে, সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। তার পাশাপাশি কিন্তু আমাকে এখান থেকে অনেক কিছুই মেমোরাইজও করতে হবে, প্লাস আমার কিছু কিছু সোজা সোজা অঙ্ক আসে, সেগুলোর জন্য আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে। তাপের ঘটনা সমূহ থেকে অঙ্ক তেমন আসে না, কিন্তু এখান থেকে কিন্তু ইউনিট খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি কিন্তু এখান থেকে থিওরি আসে, ব্যবহারিক প্রয়োগ আসে, যে আমাদের তাপের যে প্রসারণ ঘটছে তার ব্যবহারিক প্রয়োগ লেখো, এরকম প্রশ্ন আসে, ঠিক আছে? পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন খুব ইজি চ্যাপ্টার, আর এটা আমাদেরকে বুঝে পড়তে হবে। পর্যায় সারণী যদি না বোঝো তাহলে কিন্তু রাসায়নিক বন্ধন বুঝতে খুবই সমস্যা হবে। তাই প্রথমে পর্যায় সারণী বুঝে পড়বে, তারপর কিন্তু রাসায়নিক বন্ধন পড়বে। ওকে? চল তড়িৎ, এটা আমাদের নিউমেরিক্যালের পার্ট, খুব বেশি করে নিউমেরিক্যাল সলভ করতে হবে। এখানে অনেক বেশি থিওরি আছে, থিওরিও খুব ভালো করে মুখস্থ করতে হবে। অনেক কিন্তু সূত্র রয়েছে, সেই সূত্রের বিবৃতি রয়েছে, সব কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে। তাই এটার জন্য কিন্তু টাইম দিতে হবে আমাদেরকে। পরমাণু নিউক্লিয়াস একদম সোজা পার্ট, খুব ভালো করেই পড়তে পারবে। অজৈব রসায়ন লিখে লিখে পড়তে হবে বললাম। ধাতুবিদ্যা এটাও লিখে লিখে একটু পড়তে পারো। তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া এটাও একটু লিখে লিখে পড়তে পারো। তবে এই দুটো পোর্শন কিন্তু যথেষ্ট ইজি, তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই। জৈব রসায়ন আমি তোমাকে বলবো যে তোমাকে কিন্তু বারবার রিঅ্যাকশন প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে নাম তোমাকে কিন্তু আইইউপিএসসি বের করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এইটাই ছিল কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্ল্যানার। যাদের অঙ্ক নিয়ে সমস্যা আছে, তোমাদের ওই 3 মার্কস সিকিউর করার জন্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু এরকম অঙ্কের ভিডিও করে দেবো। আর এই ধরনের অঙ্কের যে সেশনগুলো থাকে আমার, এই সেশনগুলো তুমি কি কমেন্ট সেকশন চেক করতে পারো, এই সেশনগুলো কিন্তু খুবই ভালো সেশন হয়, যে সেশনে আমি কিন্তু সমস্ত ধরনের অঙ্ক তোমাদেরকে করাই। তাই এই ধরনের সেশনগুলো তুমি যদি ভালো করে করো, তোমার কিন্তু নিউমেরিক্যালের প্রবলেম একদম সলভ হয়ে যাবে। এবার নিউমেরিক্যাল অ্যাকচুয়ালি খুবই ইজি, তোমাকে শুধু কি করতে হবে, তুমি একটা কাজ করো, নিউমেরিক্যালের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারটা পড়া হয়ে গেলো। এবার সেই চ্যাপ্টার ওয়াইজ তুমি একটা ফর্মুলা শিট তৈরি করবে, যেখানে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু পরপর লেখা থাকবে। সেই ফর্মুলায় পি ইজ ইকুয়াল টু কি, যে পি ইজ ইকুয়াল টু আমাদের চাপ, ভি ইজ ইকুয়াল টু আমাদের আয়তন, এই জিনিসগুলো কিন্তু সব লেখা থাকবে। তার পাশাপাশি ফর্মুলাও লেখা থাকবে, ফর্মুলাতে কোনটা কাকে ডিনোট করছে সেটাও লেখা থাকবে, ঠিক আছে?
এবং তার পাশাপাশি তুমি কি করবে, একটা নিউমেরিক্যালের শিট নেবে। আমার ডিপিকিউতে যাবে, ডিপিকিউ এর লাস্ট সেকশনে দেখবে কি থাকে, নিউমেরিক্যালের শিট থাকে। তো সেই নিউমেরিক্যালের শিট কিন্তু তুমি সলভ করবে, ঠিক আছে। আমার ডিপিকিউতে প্রথমে থাকে এমসিকিউ, তারপর থাকে থিওরিটিক্যাল কোশ্চেন, তারপর থাকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল কোশ্চেন। সেই নিউমেরিক্যাল সেকশনটা তুমি ভালো করে দেখবে এবং সেখানে কিন্তু আমি সলিউশনটাও পর্যন্ত দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমার ডিপিকিউ কিন্তু তোমার জন্য ওয়ান স্টেপ একটা সলিউশন হয়ে যাবে। রাসায়নিক গণনার জন্য যেটা বললাম, আমার এই দুটো ভিডিও করে ফেলো, তোমাকে এর বাইরে আর কিছু ভাবতে হবে না, ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ইভেন এর থেকে যদি কোনো থিওরি আসতেও পারে, সেইটার জন্য আমি একটা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, একটুখানি স্ক্রোল ডাউন করলেই পেয়ে যাবে, নাহলে আমাকে কমেন্ট বক্সে বলে আমি তোমাকে গাইড করে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে যদি তোমাদের এরকম মনে হয় যে না আমি জানি যে P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2 একটা ফর্মুলা হয়, কিন্তু কখন কোন ফর্মুলা লাগাবো এটাই আমি বুঝতে পারছি না, এটাই কিন্তু অনেক স্টুডেন্টের অনেক রকমের প্রবলেম হয়ে থাকে। বা অনেকে বুঝতেই পারে না যে অঙ্কগুলো সঠিকভাবে কি করে বুঝতে হয়, অঙ্কগুলো কি করে সঠিকভাবে গুছিয়ে লিখতে হয়, সেগুলো বুঝতে পারে না। তার জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমরা দেখতে পারো, যেখানে আমি অঙ্ক 7টা স্টেপের মাধ্যমে বুঝিয়েছি যে এই 7টা স্টেপ তুমি যদি ফলো করো তাহলে তোমার অঙ্কতে আর কোনো প্রবলেম থাকবে না। তাই এই সেশনটাও তোমরা একবার দেখতে পারো, এটাও কিন্তু নিউমেরিক্যালের জন্য। তাহলে আশা করি তোমাদের নিউমেরিক্যাল নিয়ে সব থেকে বড় যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা কি করে প্রিপেয়ার করবে, কি করে বুঝবে যে কোন দিনের মধ্যে কোনটা পড়বো, কি করে আমাদের ডেডিকেশন থাকবে, সেটা হচ্ছে তোমাকে একটা টেস্ট সিরিজ জয়েন করতে হবে। আমি তোমাকে একটা প্ল্যানার করে দিয়েছি, কিন্তু কোন দিনের মধ্যে আমি 2 দিন ধরে পরিবেশের জন্য ভাবনা কমপ্লিট করব, কোন দিনের মধ্যে কিন্তু আমাকে গ্যাসের আচরণ কমপ্লিট করতে হবে, তার জন্য তোমার দরকার একটা টেস্ট সিরিজ, যেখানে তোমার কাছে একটা ডেডলাইন থাকবে যে এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এই তাড়নাটা দেওয়ার জন্য তোমার কিন্তু টেস্ট সিরিজ একটা আবশ্যক জিনিস। টেস্ট সিরিজের মধ্যে তুমি চ্যাম্পিয়ন টেস্ট সিরিজ জয়েন করবে নাকি অ্যাচিভার টেস্ট সিরিজ জয়েন করবে, দুটো টেস্ট সিরিজই তোমাদের জন্য ফ্রি। সেই বিষয়ে তোমাকে যদি জানতে হয় তাহলে আমাদের টেস্ট সিরিজের ভিডিওটাতে যেও, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি। আর কিন্তু এখানে রুটিনটাও আমি অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে। এই যে রুটিন তোমাদের দেখে নিতে পারো এখানে পজ করে। তো বাকি ওই ভিডিওতে তোমরা কি ডিটেলসে পেয়ে যাবে। আশা করি যে রোডম্যাপটা তোমাদেরকে বলে দেওয়া হলো, সেই অ্যাকর্ডিং তোমরা যদি পড়ো তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই এমন জায়গায় পৌঁছাবে যে তুমি কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2027 90তে 90-এর যদি নাও হয়ে যায় তাহলে কিন্তু 88 89-তে গিয়েই থামবে, ক্লিয়ার। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এইটুকুই, টাটা।